বঙ্গভবনের রাজকীয় আলোকসজ্জা, লাল গালিচা, গার্ড অব অনার আর ভিআইপি প্রোটোকল এক পলকে মনে হতে পারে এটাই ক্ষমতার সর্বোচ্চ চূড়া। কিন্তু সংসদীয় গণতন্ত্রের রাজনীতির ময়দানে এই দৃশ্যমান জৌলুসের পেছনের বাস্তবতা ঠিক কতটা ভিন্ন? সম্প্রতি এলডিপি সভাপতি ও রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমেদ এক বিস্ফোরক বক্তব্যে রাষ্ট্রপতি পদের রূপক বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, বঙ্গভবনে মাজার ও মসজিদ রয়েছে, মাজার জিয়ারত করা আর নামাজ পড়া ছাড়া রাষ্ট্রপতির নিজের মতো করে বড় কিছু করার স্বাধীন ক্ষমতা অত্যন্ত সীমিত ও আলংকারিক। ঠিক এই প্রেক্ষাপটে আজ পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্নই সবচেয়ে বড় ঝড় তুলেছে। বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন আহমেদ কি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ ছেড়ে বঙ্গভবন থেকে বিদায় নিয়ে নিজের ক্ষমতা হারালেন, নাকি তিনি জাতীয় সংসদের অভিভাবক হিসাবে বসেছেন দেশ চালানোর মূল চালকের আসনে? রাষ্ট্রপতির পাওয়ার কি বেশি নাকি স্পিকারের? সাধারণ দৃষ্টিকোণ থেকে বঙ্গভবনের সম্মান ছেড়ে জাতীয় সংসদের স্পিকারের চেয়ারে ফিরে যাওয়াকে অনেকেই ক্ষমতা কমে যাওয়া মনে করতে পারেন। কিন্তু আপনি যদি বাংলাদেশের সাংবিধানিক কাঠামো আর ক্ষমতার অভ্যন্তরীণ সমীকরণ বিশ্লেষণ করেন, তবে পরিষ্কার বুঝবেন ক্ষমতার আসল রেফারিং এবং আসল খেলা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে আমরা নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করব কেন প্রতিদিনের সক্রিয় রাজনীতি ও শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির চেয়ে স্পিকারের ক্ষমতা অনেক বেশি কার্যকরী, কেন বঙ্গভবনের চার দেয়াল পেরিয়ে স্পিকারের চেয়ারে হাফিজউদ্দিন আহমেদের প্রত্যাবর্তন ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে এক বিরাট পরিবর্তন ঘটিয়ে দিল। ঘটনার পরিক্রমটা একটু সহজভাবে দেখা যাক। সাবেক রাষ্ট্রপতি পদত্যাগ করার পর যখন দেশে এক নজিরবিহীন সাংবিধানিক শূন্যতা ও সংকট তৈরি হলো, ঠিক তখনই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বঙ্গভবনে গিয়ে দেশের মূল সাংবিধানিক অভিভাবকের দায়িত্ব অত্যন্ত শক্ত হাতে পালন করেন। পরবর্তীতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তিনি স্পিকারের চেয়ারে ফিরে আসেন। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় বড় রাজনৈতিক কৌতূহল। কেন বলা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে স্পিকার হলেন খেলার মাঠের আসল রেফারি আর রাষ্ট্রপতি কেবল আলংকারিক অভিভাবক? আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, ১ নম্বর ব্যক্তি। কিন্তু বাস্তবতা হলো প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া বাকি প্রায় সকল সিদ্ধান্তের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে ফাইল সই করতে হয়। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইলেই তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কোনো কিছুই করতে পারবেন না। তিনি পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন, কিন্তু শাসন ব্যবস্থার সরাসরি নীতি নির্ধারণ হয়ে থাকে সংসদ ও মন্ত্রিসভার হাতে। আর ঠিক এই জায়গায় স্পিকারের ভূমিকা হয়ে ওঠে অপরিসীম এবং অসীম শক্তিশালী। জাতীয় সংসদ ভবনের ভেতরে স্পিকারের সিদ্ধান্তই শেষ কথা। এমনকি দেশের আদালতও সাধারণত সংসদের অভ্যন্তরীণ কার্যপ্রণালীতে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। সংসদে কার মাইক চালু থাকবে, এমনকি প্রধানমন্ত্রী নিজে কথা বলতে পারবেন কিনা, কাকে কতক্ষণ কথা বলতে দেওয়া হবে, কিংবা কার অসংসদীয় বক্তব্য কার্যপ্রণালী থেকে বাদ যাবে, তার একক ক্ষমতার মালিক স্পিকার। নতুন কোনো আইন কীভাবে পাশ হবে, বিলের উপর কীভাবে ভোটাভুটি চলবে এবং সংসদ সদস্যদের আচরণ বা সদস্যপদ বাতিলের মতো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকারের হাতেই ন্যস্ত। সহজ ভাষায় বলতে গেলে রাষ্ট্রপতি যদি হন রাষ্ট্রের অভিভাবক, তবে স্পিকার হলেন আইনসভার আইন প্রণেতাদের নিয়ন্ত্রক। মেজর হাফিজউদ্দিন আহমেদ কোনো সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব নন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করা এই বীর বিক্রম রণাঙ্গন থেকে শুরু করে মন্ত্রী হিসেবে প্রশাসন চালানোর দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ। মেজর হাফিজউদ্দিন আহমেদ একই সাথে বাংলাদেশের ক্রীড়া, সামরিক এবং রাজনৈতিক ইতিহাসের এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব। রাজনীতিতে আসার আগে ১৯৬০-এর দশকে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ও পাকিস্তান জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার হিসেবে সুনাম অর্জন করেন। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ২০০৫ সালে তিনি ফিফার অর্ডার অফ মেরিট সম্মাননা পান। ১৯৭১ সালে যশোর সেনানিবাসে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং জেড ফোর্সের অধীনে বীরত্বের সঙ্গে লড়াই করে
বীর বিক্রম খেতাব অর্জন করেন। রাজনৈতিক জীবনে 1986 সালে ভোলা 3 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা 7 বার সংসদ সদস্য হন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বিভিন্ন সময়ে তিনি পানি সম্পদ, বাণিজ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। রাজনীতির মাঠে জোর গুঞ্জন রয়েছে, মির্জা হাফিজউদ্দিন আহমেদকে বারবার সাধলেও তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসে নিজেকে সীমাবদ্ধ করতে চাননি। ফলে দ্বিতীয় পছন্দ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই ফোন করেন তারেক রহমান। বর্তমান উত্তপ্ত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে জাতীয় সংসদ পরিচালনায় হাফিজউদ্দিন আহমেদের মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় ব্যক্তিত্বের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতীয় সংসদ ভবন খুব শীঘ্রই বড় বড় আইনি সংস্কার, অর্থনৈতিক সংস্কার বিল এবং আন্তর্জাতিক চুক্তির বিতর্কে উত্তপ্ত হয়ে উঠবে। সরকার যদি একতরফা কোনো আইন আনতে চায় কিংবা বিরোধী দল যদি ক্ষুব্ধ হয়ে সংসদ বর্জন করার ডাক দেয়, তখন সংসদ অচল হবে নাকি সচল থাকবে তা সম্পূর্ণ নির্ভর করবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের বিচক্ষণ ও নিরপেক্ষ ভূমিকার উপর। ইতিহাস বলে অতীতে অনেক স্পিকারই দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠতে পারেননি, কিন্তু মেজর হাফিজের মতো শক্ত ব্যক্তিত্ব যখন স্পিকারের আসনে বসেন তখন সংসদে নিয়মের একটি সুদৃঢ় ভারসাম্য তৈরি হয়। তিনি এখন বঙ্গভবনের প্রোটোকলে আটকে থাকা রাষ্ট্রপতি নন, তিনি সরাসরি জাতীয় নীতি নির্ধারণ ও আইন তৈরির মূল চাবিকাঠির নিয়ন্ত্রক। একটি সংসদ যদি সুন্দরভাবে চলে তবে তার সরাসরি ইতিবাচক প্রভাব গিয়ে পড়ে দেশের সার্বিক অর্থনীতি ও জনজীবনের উপর। প্রতিটি সংসদ অধিবেশন পরিচালনা করতে বিদ্যুতের খরচ থেকে শুরু করে আমলা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রতি মিনিটে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হয়। সংসদে যদি কেবলই হইচই আর কাদা ছড়াছড়ি চলে তবে সেই টাকা জলে যায়, কিন্তু একজন দক্ষ ও নিরপেক্ষ স্পিকার সময় নষ্ট না করে জনগুরুত্বপূর্ণ আইন পাশের পরিবেশ তৈরি করতে পারেন, যা কেবল মেজর হাফিজউদ্দিন আহমেদের পক্ষেই সম্ভব। একই সঙ্গে সংসদে যদি গঠনমূলক আলোচনা, প্রশ্নের জবাব এবং বিরোধীদের বাকস্বাধীনতা বজায় থাকে তবে রাজনীতির প্রতি তরুণ প্রগতির ভরসা ফিরে আসবে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর আস্থা পাবেন। দিন শেষে হিসাবটা অত্যন্ত পরিষ্কার। বঙ্গভবনের রাজকীয় দরজা পেরিয়ে মেজর হাফিজউদ্দিন আহমেদ হয়তো বিদায় নিয়েছেন, কিন্তু তিনি প্রবেশ করেছেন শাসন ব্যবস্থার আসল পাওয়ার হাউসে। বাহ্যিক জৌলুস হয়তো রাষ্ট্রপতির চেয়ে কিছুটা কম, কিন্তু সরাসরি কাজের ক্ষমতা ও নীতি নির্ধারণের সুযোগ এখানেই সবচেয়ে বেশি। স্পিকারের আসনে বসে মেজর হাফিজউদ্দিন আহমেদ কি পারবেন আগের মতোই সব দলীয় মতভেদের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে, নাকি সংসদীয় জটিলতার মুখোমুখি হয়ে তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক মোড়? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।